বিজেপি করছেন করুন, সিপিএম করছেন করুন, কংগ্রেস করছেন করুন। অনেকের বয়স 70 বছর হয়েছে, অনেকের 50 বছর হয়েছে, অনেকের 60 বছর বয়স, অনেকের 20 বছর বয়স। ভোট দিয়ে অনেককে তো জেতালেন। একটা নেতার নাম আমাকে দেখিয়ে দেন স্বাধীনতার পর থেকে বলেছে যে বাংলার মানুষ আপনারা একবেলা খেতে না পান, রোজা রেখে থাকবেন, শুকিয়ে থাকবেন, তবু বাচ্চাগুলোকে শিক্ষা দিন, শিক্ষিত করুন। এ কথাটা কে বলেছে? ভাইজান কে? জোরে বলুন, কে বলেছে? ভাইজান কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ভাইজান বলেছে। কেন? ভাইজান বলেছেন আপনাদের ছেলেদেরকে যখন শিক্ষা দেবেন, এদেরকে চটি চাতা 2 নম্বর নেতারা এরা গুন্ডাগিরি করাতে পারবে না, এদেরকে সন্ত্রাসী করাতে পারবে না, তাই শিক্ষা দিন। তৃণমূলের নেতারা ভাবছে নওশাদ যেটা করছে এ তো আগামী দিনে আমাদের সব বন্ধ হয়ে যাবে দোকান। কাকে নিয়ে উম্মা দেবো? কাকে নিয়ে মারপিট করাবো? মন্ত্রীর ছেলে তো কোটি কোটি টাকা রোজগার করবে, এমএলএর ছেলে তো রোজগার করবে, পঞ্চায়েতের ছেলে তো ভালো স্কুলে পড়াশোনা করবে, বোম মারবে কে? এদেরকে যদি আমি মূর্খ বানিয়ে রাখি, এদেরকে আগামী দিনে কাজে লাগবে। তাই এরা বলেনি। বলে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী আর একটা কথা বলেন, আমি মঞ্চ থেকে আপনাদেরকে বলছি, ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি করবেন না, একদম করবেন না। আপনারা কোনো সময় দেখেছেন কোনো সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি একসঙ্গে হাতাহাতি মারপিট করছে? দেখেছেন? হ্যালো, দেখেছেন আপনারা? কথা বলছেন না কেন? ভয় আছেন নাকি? যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি নিশ্চিন্তে থাকবেন, সব ভূত আমি ছাড়িয়ে ফেলবো। কি বললাম? নিশ্চিন্তে থাকবেন। কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি মারামারি করছে? কোনোদিন দেখেছেন সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ একসঙ্গে মারপিট করছে? করেনি। অপরন্ত আমরা দেখেছি ঠান্ডা ঘরে বিজেপির নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তৃণমূলের কুণাল ঘোষ, চচ্চুট্টা কুণাল ঘোষ, আরো যত নেতা আছে সিপিএম কংগ্রেস থেকে শুরু করে সকলে এক জায়গায় ঠান্ডা ঘরে বসে কেক কাটছে, চা খাচ্ছে। এটা দেখেছেন না দেখেননি? চর্বি বেশি তো হাট গাছার ছেলেদের। বলুন, ওদিকে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা বলছে বিজেপির সঙ্গে লড়াই, বিজেপির সঙ্গে লড়াই। এটা বলছে দীঘার জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়, মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের হাত ধরে নিয়ে যাচ্ছে, আপ্যায়ন করছে, একসঙ্গে বসে তারা চা খাচ্ছে, আর হাট গাছে তৃণমূলের নেতার কুটকুটিনি বেশি, ও বিজেপির আইএসএফের ছেলেদেরকে মারবে বলছে। ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হতে হবে। জানতে চাইবেন আগামী দিনে আপনার পাড়ায় যে তৃণমূলের প্রধান আছে, মেম্বার আছে, জানতে চাইবেন ভদ্র ভাষায় এমএলএ সাহেবের কাছে, পুলকদার থেকে জানতে চাইবেন যে কোনোদিন আপনারা দেখাতে পারবেন না তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, পুলকদা থেকে শুরু করে যত তৃণমূলের নেতারা আছে, কোনোদিন এরা বলেনি একটা ওয়ার্ড আপনারা দেখাতে পারবেন না যে বাংলার মানুষ আপনারা ভোটের জন্য মারামারি করবেন না, যাকে ভালো লাগে আপনারা ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার, নিজেদের মধ্যে অশান্তি করবেন না। এখনো পর্যন্ত কোনো এমএলএ, কোনো বিধায়ক, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনার বুথের কোনো নেতা বলেছে? কথা বলুন, বলেছে? বলেনি। কেন বলেনি? কেন বলেনি ভাবছেন? একমাত্র বলেছে কে? নওশাদ সিদ্দিকী। কেন? নওশাদ সিদ্দিকী যেটা বলেন, আইএসএফ যেটা বলে, আমরা কিন্তু ক্ষমতা দখলের জন্য আসেনি, আমরা সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এবার আমার বক্তব্যের পয়েন্টে ফিরে যাই। এখানে একটা কথা লেখা আছে, ওয়াকফ আইন 2026 বাতিল করার দাবিতে আজকে এই সভা। বুঝতে পেরেছেন না? তার আগে যেটা প্রথম কথাটা আমি এটা বলে নিই, এখন যেটা বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এসআইআর। এসআইআর নিয়ে এখন নোটিশ আসছে। তো আজকে একটা কথা বলছি, কান খাড়া করে শোনেন। বর্তমান সময়ে এসআইআর যেটা হচ্ছে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে। বর্তমান সময় এসআইআরটাকে কেন্দ্র করে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যেভাবে পেরেশানে পড়ছে,
এই যে বিভ্রান্তি হচ্ছে, হাইরানি হচ্ছে, এর জন্য মেন দায়ী কে জানেন? আমি ডাইরেক্ট মাইকে বলছি, রেকর্ড হচ্ছে, মিডিয়া হচ্ছে, ফেসবুকের মাধ্যমে সকলে জানতে পারবে। আপনার তৃণমূলের যে মেম্বার আছে, প্রধান আছে, তার থেকে জানতে চাইবেন, তাকে বলবেন ভাই আপনার তো মনে হয় কতটা শিক্ষাগত যোগ্যতা আমি জানি না, আপনারা তো পড়াশোনা করেননি। এরা পড়াশোনা করে না, এরা কি করে বিধবা মায়ের ভাতা কিভাবে কাটিং করবে সেটা করতে ব্যস্ত থাকে। বুঝতে পারছেন না? ঘর দেওয়ার নাম করে 10,000 টাকা কিভাবে নেবে সেটা করতে ব্যস্ত। 5 ফুটের রাস্তা কিভাবে 4 ফুট করবে সেটা করতে ব্যস্ত। কিভাবে লোকের জায়গা ঘেরে দিয়ে দখল করবে, মস্তানি করবে, এটা করতে ব্যস্ত। পড়াশোনা কিন্তু করেনি। পড়াশোনা করবেন, করে জানতে পারবেন বর্তমান সময়ে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি হচ্ছে, মানুষ যে পেরেশানে পড়ছে, 60 বছরের চাচাটা যে লাইনে দাঁড়াচ্ছে, 40 বছরের মাটা যে বাচ্চা কোলে করে নিয়ে লাইনে দাঁড়াচ্ছে, বুড়ো বাবাটা দৌড়াদৌড়ি করছে, এর জন্য দায়ী নির্বাচন কমিশন, সাথে সাথে নরেন্দ্র মোদী সরকার, এবং তার থেকে বেশি দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রকাশ্য ক্যামেরার মাধ্যমে বলছি, আমি প্রমাণ দিয়ে চলে যাব। এই যে এসআইআর হচ্ছে, বিশেষ করে এই যে হাইরানি হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে, এর জন্য দায়ী বিশেষ করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার। এরা আবার অঞ্চলে অঞ্চলে গিয়ে কি করছে জানেন? হ্যাঁ, নোটিশে ফর্ম ফিল আপ করছে। কিভাবে দায়ী শুনে নেন, কিভাবে দায়ী একটু শুনে নেন। কারণ হাইরানি করছে ইচ্ছাকৃতভাবে। যদি বলেন ভাই মমতা ব্যানার্জির কি লাভ আছে হাইরানি করে? আচ্ছা বলুন তো, 2021 সালে একটা আওয়াজ উঠেছিল, নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছিল, শুভেন্দু আওয়াজ তুলেছিল, শুভেন্দু আওয়াজ তুলেছিল। কি আওয়াজ তুলেছিল? যে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবো। এই আওয়াজ তুলেছিল না তোলেনি? শুভেন্দু বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবো। এই কথা বলে ও চেয়েছিল হিন্দু ভাইদের ভোটগুলো এক জায়গায় নেবে। কথাগুলো বুঝবেন। শুভেন্দু নরেন্দ্র মোদী বলেছিল এসআইআর সিএ এনআরসি করে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবো, দিয়ে এই কথাটা বলে হিন্দু ভাইদের ভোটটা নিয়ে ক্ষমতায় আসবে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি এনআরসি করতে দেবো না, আমি রুখে দেবো, আমি আটকে দেবো। এটা বলে মুসলমানদের ভোটটা নেবে বলে 21 সালে এই একটা নাটক করেছিল। নাটক করাতে কি হলো? সত্যি কিছু সরল প্ল্যান মানুষ বিজেপির কথা গ্রাস করলো, খেলো, বিজেপিকে ভোট দিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় আবার একবার আসলো, এসেছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো। এবার বলুন, এতগুলো মানুষ আছেন, 2021 সালের পর থেকে সিএ এনআরসি করে এই পশ্চিমবাংলা থেকে একটা মানুষকে তাড়িয়েছে দেখাতে পারবেন? কথা বলবেন তো? তাড়িয়েছে? তারা পুরো নাটক, ভোট ধরা কল। এবার 2026-এ এসআইআর নামে এই নাটকটা করছে কেন এটা জানতে হবে। যখনই আবার 2026-এ শুভেন্দু অধিকারী বিজেপি সরকার হিন্দু ভাইদের কাছে ভোট চাইতে যাবে, তখন হিন্দু ভাইরা বিজেপির নেতাদেরকে প্রশ্ন করবে, কিরে ভাই ওই মুসলমানদেরকে তো তাড়ালি না তো, হিন্দু রাষ্ট্র তো গঠন হলো না, তোমরা বলেছিলে মুসলমানদেরকে বার করে দেবো, কি ব্যাপার কই তো হলো না, আমার তিলোত্তমা বোন বিচার তো পেল না। শুভেন্দুকে তো প্রশ্ন করবে। পশ্চিমবাংলায় কয়লা চোর, গরু চোর, এত চোর ঘুরে বেড়াচ্ছে, তোমার নরেন্দ্র মোদী কই তাদের গর্দান ধরে জেলে তো পুড়ছে না? এই প্রশ্নগুলো হিন্দু ভাইরা করবে, বলুন করবে তো? তখন নরেন্দ্র মোদী বিজেপি কি জবাব দেবে? এদিকে মমতা ব্যানার্জি যে এবার ভোট চাইতে যাবে, এই তৃণমূলের নেতারা এ তো বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো মুসলমানদেরকে, ভোট চাইতে গেলে বলবে মুসলমান লোকেরা, কিরে ভাই 10,000 মাদ্রাসা তো দেবে বলেছিলে, একটা তো দাওনি, উপরন্তু আমাদের মাদ্রাসা তো বন্ধ হয়ে যাচ্ছে, বুলডোজার দিয়ে তো দুর্গাপুরে ভেঙে দিল। প্রশ্ন করবে, আমাদের ছেলেদের চাকরি নাই, আমার আনিস খান বিচার পেল না, তামান্না বিচার পেল না, পশ্চিমবাংলায় আরএসএসের ছেলেরা যেখানে সেখানে মুসলিম ছেলেদেরকে মারছে, জিহাদি বলে তাড়িয়ে দেবে বলছে, কি ব্যাপার? ওয়াকফ সম্পত্তি তোমরা বলেছিলে তৃণমূলের নেতারা,
ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, সেটা তো করে দিতে পারলে না। উপরন্তু হাজার হাজার বিঘে ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। এই কথাগুলো তৃণমূলের নেতাদেরকে সাধারণ মুসলমানরা তো প্রশ্ন করবে, ভোট চাইতে গেলে প্রশ্ন করবে তো। তাই সেই 2021-এর মতন আবার নাটক। ও বলছে ভোট কেড়ে নেবো, ভোট দিতে দেবো না, বিজেপি বলছে। এদিকে মমতা ব্যানার্জি বলছে আমি SIR হতে দেব না, আটকে দেবো। এটা পুরো ভোট ধরার কল। এরা দুজনে মিলে নাটক করছে, মানুষগুলোকে পেরেশানি করছে। কিভাবে পেরেশানি করছে আমি বুঝিয়ে দিচ্ছি। মাইকটা খুব খারাপ, আমি একটু চা খেয়ে নিচ্ছি। বাজে মাইক, কার মাইক এটা? কথাগুলো শুনবেন, বাজারে যিনারা আছেন আমার কথাগুলো শুনবেন। SIR নিয়ে আপনারা ঘাবড়াবেন না, খবরদার ঘাবড়াবেন না। SIRটা কি প্রথম বুঝতে হবে। SIR হলো এটাই, ভোট কারা ভোট দেবে কারা ভোট দেবে না। অনেক বিজেপির নেতারা আবার বলছে যে SIR হচ্ছে মানে ভারত থেকে বার করে দেবে। খবরদার, এটা পুরো মূর্খের কথাবার্তা। SIR এটাই, এটা নাগরিকত্বের ব্যাপার নয়। কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা নাগরিকত্বের ব্যাপার নয়। এটা কি ব্যাপার? কে ভোট দেবে আর কে ভোট দেবে না, এটার ব্যাপার। আপনি 18 বছরের ওপরে আপনি ভোট দেবেন কি দেবেন না, এটা ভোট অধিকারের ব্যাপার। এটা কে বিদেশি কে দেশি, কে পাকিস্তানি কে বাংলাদেশি, কে আমেরিকান কে ভারতীয়, এটার বিচার SIR এ নয়। এটা বুঝতে হবে। এটা কেন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছে না? করলে তো বাংলার মানুষ ঠান্ডা হয়ে যায়। এটা কেন বলছে না? বিজেপির নেতারা তো চক্রান্ত করছে একটা অশান্তি বাঁধাবার জন্য। মমতা ব্যানার্জি সেটাতে বিজেপির নেতাদেরকে সাপোর্ট করছে। মানুষ ভাবছে ভোট দিতে পারবো না মানে দেশি, আমি ভারতবর্ষের নাগরিক নয়। এটা নয়। ভারতবর্ষের নাগরিক কে আর কে নয়, এটা দেখার ক্ষমতা নির্বাচন কমিশনারের নয়। SIR হচ্ছে কে ভোট দিতে পারবে আর দেবে না। এবার বলুন, SIR নিয়ে যে এত মানে মানুষ পেরেশানে পড়ছে, আপনারা ভাবুন মানুষ এত পেরেশানে পড়বে কেন? এটাকে পেরেশানে ফেলছে মমতা ব্যানার্জি আর তৃণমূলের নেতারা। এই কথাটা রেকর্ড করুন, আপনার গ্রামে গ্রামে প্রচার করবেন। আর SIR নিয়ে আপনারা ঘাবড়াবেন না। SIR এর যাদের নোটিশ আসছে, আপনি আপনাদের নোটিশের কাগজগুলো দেখাবেন, দেখিয়ে স্টাম্প মেরে বাড়িতে নিয়ে চলে আসবেন। যদি মনে করেন মাইকের মাধ্যমে প্রকাশ্য বলছি, এর আগে আমার পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন যেটা মমতা ব্যানার্জির বলা দরকার ছিল, মমতা ব্যানার্জি বলেনি, উপরন্তু মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। নওশাদ সিদ্দিকী বলেছেন বাংলার মানুষ দলিত হন, মুসলিম হন, আদিবাসী হন, খ্রিস্টান হন, হিন্দু হন, মুসলমান হন, দেখার দরকার নয়। যদি বৈধ ভোটার হন, আপনি ভোটার, আপনাকে অন্যায়ভাবে বিজেপি গভর্নমেন্ট নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে যদি আমাদের কোন নাগরিকের ভোট কেটে দিতে চাই, আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পাশে থেকে আইনি লড়াই আমরা করব। প্রয়োজন পড়ে আপনাদের একটা পয়সা খরচা হবে না, আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আমরা লড়াই করব। ঘাবড়াবেন না। এই কথাটা মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি তো বলেছিলেন আমার বুকের উপর দিয়ে SIR করতে হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যদি বেঁচে থাকি SIR হতে দেব না। আমি মাইকের মাধ্যমে জানতে চাচ্ছি মমতা ব্যানার্জি তার সরকার বেঁচে আছে না মরে গেছে? SIR তো চালু হয়ে গেল। প্রশ্ন আমার এখানটাতে। তাই মমতা ব্যানার্জির বলা উচিত ছিল যে বাংলার মানুষ আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন, আমি তোমাদের মমতা আছি, বলেছিলাম তোমাদের পাশে থাকবো, তাই তোমরা ঘাবড়াবে না। নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী অন্যায়ভাবে যদি আপনাদের কারোর ভোটার অধিকার কাটতে চায়, আমি মমতা ব্যানার্জি বলছি আপনাদের পাশে থেকে লড়াই করে আপনাদের হয়ে লড়াই করব। এই কথাটা তৃণমূলের কোনো নেতা পুলক দা থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত কেউ বলেছে? কেউ বলেনি। শুধু আতঙ্ক সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে। এবার SIR এ চলে আসুন। SIR
এসআইআর কিভাবে মমতা ব্যানার্জি এবং তার দলের নেতারা এবং নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন এরা কিভাবে মানুষকে হয়রানি করছে। সব থেকে বেশি যে নোটিশ আসছে, কি জন্য নোটিশ আসছে জানেন? কার কাছে নোটিশ এসেছে বলুন তো, বলুন নাম বলুন, প্রত্যেকের কাছে এসেছে নোটিশ। যেটা এসেছে হয় দেখবেন কারোর নাম তাপস মণ্ডল, তার নাম হয়ে গেছে মণ্ডলের আগে কোনো একটা অক্ষর ভুল হয়ে গেছে, কি সাবিনা খাতুন, তার নাম হয়ে গেছে সাবিনা বেগম, কি আব্দুল জব্বার ফেরত এসেছে জব্বার আব্দুল, কি শেখ রায়হান, তার ফেরত এসেছে রায়হান শেখ। এই বানান ত্রুটি, অক্ষর ত্রুটি, কার বিয়ের আগে কি ছিল, বিয়ের পরে কি ছিল, পদবি কি ছিল, এই জন্য বেশি নোটিশটা এসেছে। আমি ভুল বলছি মনে হয়? কথা বলুন। নোটিশটা এসেছে। এত নোটিশ আসছে কেন, এটাই প্রশ্ন। এত নোটিশ আসছে কেন? নোটিশটা কি জন্য আসছে শুনবেন। অন্ধের মতো থাকবেন না, অন্ধের মতো থাকবেন না। নোটিশটা কেন আসছে শোনেন। কিছু কিছু তৃণমূলের নেতারা আবার সোশ্যাল মিডিয়ায়, আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, কিছু তৃণমূলের নেতারা আবার বলছে এত যে নোটিশ আসছে, নওশাদ সিদ্দিকী কোথায়, সে এখন কি করছে? সে নেতাটাকে বলছে, সে তৃণমূলের কর্মীটাকে বলছে চটি চাঁটা, চুরি করতে তো ব্যস্ত, পড়াশোনা করে দেখো। যখন এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্তি করছিল শুভেন্দু অধিকারী, কিছু দালাল মিডিয়া আর মমতা ব্যানার্জির দলের নেতারা রাস্তায় নেমে নাটক করছিল এসআইআর করতে দেব না, তখন বাংলার মানুষকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে গিয়ে বসেছিল। পড়াশোনা করো না? তোমার দিদি যে ছেলেটা আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে, তৃণমূলের দালালি করে, মুসলিম ছেলেটা, তাকে বলছি শোনো, আজকে তোমার বাপের যে কবরস্থানটা এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী দখল করতে পারেনি, পাশে মসজিদটা আছে ওয়াকাফের জমিতে, এই ওয়াকাফ সম্পত্তি এখনো নরেন্দ্র মোদী দখল করতে পারেনি, মসজিদটা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। ওরে খ্যাপা, তোর দিদির জন্য নয়, তোর পুলকদার জন্য নয়, এটা আটকে আছে নওশাদ সিদ্দিকীর জন্য, তোর মমতার জন্য নয়। কারণ ওয়াকাফ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস করেছে, তোর দিদি এবং তৃণমূলের নেতারা ওয়াকাফের জমি দখল করেছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী যাতে তাড়াতাড়ি ওয়াকাফের জমিগুলো দখল করে নিতে পারে তার সহযোগিতা করেছে তোর দিদি মমতা ব্যানার্জি। তাই হাজার হাজার মানুষ, সরল প্রাণ মুসলমান মানুষ নিজের কবরস্থান, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের ঈদগাহ, ওয়াকাফ জমি বাঁচানোর জন্য যখন রাস্তায় নেমে আন্দোলন করছিল, এই মমতা ব্যানার্জির পুলিশ 1000 মুসলমান ছেলেদেরকে মিথ্যাভাবে কেস দিয়েছে। 6 মাস হয়ে গেল, 200-র ওপরে এখনো নিরীহ মুসলিম ছেলে জেলের মধ্যে পড়ে আছে। এরপরও কিছু চটি চাটা মুসলিম ঘরের ছেলেরা যারা নওশাদ সিদ্দিকীকে গালাগালি করে, মমতাকে সাপোর্ট করে, ভেবে নেবেন এরা মানুষের মধ্যে পড়ে না, এদের জন্মের গন্ডগোল আছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলে, সংবিধান বাঁচানোর কথা বলছে। যারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে এরা সংবিধান বিরোধী, এরা আমার দেশের কেউ নয়। যারা আমার দেশের কেউ নয় তাদেরকে আমরা চতুষ্পাদ জন্তুর বলে মনে করি। এরা মানুষের মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। পড়াশোনা করতে হবে। আজকে রাজ্যের মানুষ পেরেশানে পড়ে আছে, মানুষকে শুধু বিভ্রান্তি করছে। আমার পশ্চিমবাংলায় কাজ নেই, ছেলেরা উত্তরপ্রদেশে কাজে যাচ্ছে, বাঙালি ছেলেরা, কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, রাজ্যে কাজ নেই। এই অপদার্থ সরকার মদের দোকান তৈরি করেছে, স্কুলগুলো বন্ধ করেছে, কর্মসংস্থান করতে পারেনি, মন্দির করছে, ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে, কর্মসংস্থান করেনি। হাজার হাজার ছেলেরা, চাকরিজীবী ছেলেরা রাস্তায় পড়ে আছে। হসপিটালের ভেতরে তিলোত্তমা বোন খুন হয়ে গেল। এই মূর্খগুলোর এদিকে চিন্তা নাই, চটি চেটে দালালি করে খেতে ব্যস্ত, রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে আর নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করছে। বুঝতে হবে, বুঝতে হবে আমার কথাগুলো। আমি এইভাবে কথা বলতাম না, আমি চিন্তা ভাবনা করে এসেছিলাম এসআইআর নিয়ে মানুষকে বোঝাবো, মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে শান্তিতে একটু থাকবে, সেই কতু কথা, কিছু কথা গিয়ে আমি বলে আসবো। যখন আমি দেখলাম এই প্রোগ্রামটা করার জন্য আমার ছেলেদেরকে ডিস্টার্ব করা হয়েছে,
আমাদের ছেলেদেরকে জ্বালানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, তাহলে ভাই আমি তো কোনো তৃণমূলের নেতার মতো নয়। যখন তৃণমূলের নেতারা বোম মারবে, মারামারি করবে, বুথ দখল করবে, করে যখন জেতাবে, জেতানোর পরে এমএলএ কোটি কোটি টাকা কামাবে, লাল গাড়িতে কয় কয় করে ঘুরবে, আর বুথ দখল করে মারপিট করে একটা ছেলে যে জেলে পড়ে আছে, তার মাটা তার বাপটা ছেলেটাকে জামিন করানোর জন্য উলবেড়িয়া কোর্ট, হাওড়ার কোর্ট দৌড়দৌড়ি করছে, তৃণমূলের নেতাদের কোনো পাত্তা থাকে না। আমি সেই ধরনের রাজনীতি করি না, সেই ধরনের রাজনীতি করি না। আমাদের ছেলেদের নামে কেস দেয়, আমার নামে 16খানা কেস দিয়েছে, মিথ্যা কেস। তৃণমূলের চটি চাটারা ভেবেছিল কেস দিয়ে মিটিয়ে দেবো। এদেরকে ভাবা উচিত, এদের পিছনে নওশাদ সিদ্দিকী আছে, কোনো মায়ের লাল কেস দিয়ে এদেরকে দমাতে পারবে না। সর্বসময় আমাদের দলের চেয়ারম্যান আমাদের পাশে থাকে, কারণ আমাদেরকে ভাই বলে দেখে। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যখনই বিপদে পড়ে আমরা সকলে ঐক্যভাবে লড়াই করি, তাই বুক ফুলিয়ে কথা বলি। আমি ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু দেখলাম যে না, এটা ভালো জিনিস নয়। দালালি করতে 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 এমন জায়গায় চলে গেছে, এখন অস্তিত্বের লড়াই, দেশ বাঁচানোর লড়াই। প্রতিজ্ঞা নিতে হবে আপনাকে আমাকে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, এই সাদা চামড়াদেরকে তাড়িয়েছিল, দীর্ঘদিন আমাদের দেশটাকে লুটছিল, শোষণ করছিল, আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে। আমার দেশে, আমার রাজ্যে এখনো পর্যন্ত অনেক ব্রিটিশদের দালাল রয়ে গেছে, এদেরকে দেশ থেকে তাড়াতে হবে। বুঝতে পারছেন না? তো এসআইআর নিয়ে বলেনি, অন্যদিকে চলে যাচ্ছিলাম। এসআইআর নিয়ে কীভাবে বিভ্রান্ত করছে একটু শোনেন। নোটিশ এত আসতো না, আর মমতা ব্যানার্জি যদি চাইতেন নোটিশ এখনো বন্ধ হয়ে যাবে, এখনো। এসআইআর কি জানেন? এসআইআর হচ্ছে কে ভোট দেবে না দেবে সেটা, এর আগে হয়েছে অনেকবার। যখন এসআইআর হয়, অন্য অন্য রাজ্যে হচ্ছে, নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন বলল ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হবে, তখন তৃণমূলের নেতারা, এমএলএ, মন্ত্রী সকলে মিলে এসআইআর করতে দেব না বলে রাস্তায় গিয়ে মিছিল তৈরি করলো। মিছিল করতে দেব না, করতে দেব না। ঠিক নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে মমতা ব্যানার্জিকে বলে দিলেন, এসআইআর পশ্চিমবাংলায় হবে, তুমি যদি আটকাতে চাও তোমার ভাইপোকে গদ্দান ধরে তুলে নেবো, কয়লা চোরকে। মমতা ব্যানার্জি দেখলেন ভাইপোকে বাঁচাতে হবে, ঠিক আছে এসআইআর করো, এসআইআর করো। এসআইআর হচ্ছে। এসআইআর হওয়ার জন্য আমি যে কথাটা বলছি, আপনারা ভাববেন মমতা ব্যানার্জি এতে কি হাত আছে। হ্যাঁ, 2021 সালের মতন ভোট ধরা কল, প্রমাণটা নেন। কেন আইএসএফের প্রতি এত রাগ? কেন জাবুলের প্রতি এত রাগ? কেন আফতাবের প্রতি এত রাগ? কেন শরীফুলের প্রতি, নওশাদের প্রতি এত রাগ? ভাবতে হবে। আমরা সত্য কথাটা বলি। তো নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনার বললেন এসআইআর হবে। মমতা ব্যানার্জি দেখছেন তো এসআইআর করতে হবে, বাংলার মানুষকে ধোঁকা দিলেন, এসআইআর হবে। আচ্ছা আপনারা বলেন তো, এসআইআর যে পশ্চিমবাংলায় হচ্ছে, কথা বলতে হবে আপনাদেরকে। এসআইআর যে হচ্ছে, এসআইআর হওয়ার জন্য যে বিএলও লাগে, বিডিও অফিসার যারা আছেন, এবং জয়েন্ট বিডিও এবং বিডিও, এবং যে 90,000 কিছু কম বেশি 90,000 বিএলও আছে। আপনার এলাকায় বিএলওরা তো এসেছিল নাকি? নাকি তৃণমূলের নেতারা চলে এসেছিল? আরও যারা এসেছিল তো, অনেক জায়গায় তৃণমূলের নেতারা আবার পাকামি করতে গেছে, সব চলে গেছে। বুঝতে পারছেন না? এসেছিল তো। আচ্ছা বলেন তো, এসআইআর করার জন্য যা বিএলও এসেছে এবং বিডিও, জয়েন্ট বিডিও যারা, এগুলো কি দিল্লি থেকে নরেন্দ্র মোদী পাঠিয়েছে, না সব পশ্চিমবাংলা সরকারের লোক? কথা বলুন। সব পশ্চিমবাংলা সরকারের লোক। মমতা ব্যানার্জি যদি বলতেন যে সিস্টেম মতন বিধানসভার ভেতরে নিন্দা বিল পাস করবে, অন্য রাজ্যে হয়েছে, যে আমার রাজ্যে তাড়াতাড়ি এত জলদি অন্যায়ভাবে দুর্নীতি করে, মানে পাবলিককে ডিস্টার্ব করে আমার রাজ্যে আমি এসআইআর হতে দেব না, আমার রাজ্যে কোনো কর্মীরা, কর্মচারীরা কাজ করবে না, তাহলে কি এসআইআর করতে পারতো? বলুন। মমতা ব্যানার্জি সেটা করেনি। ভাববেন, যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, মন্ত্রীর থেকে, এমএলএর থেকে, বিধায়কের থেকে, আর কি বলে সমিতির যারা নেতা আছে, ব্লকের যারা নেতা আছে, প্রধানের থেকে চটি চেটে কতদিন চালাবেন বোঝার তো চেষ্টা করুন ভাই। মমতা ব্যানার্জি যদি বলতেন, আমরা দেখেছি রবিবারে ছুটি,
সরকারি ছুটি তো রবিবারে, সরকার ঘোষণা দিয়েছে তো ঈদের ছুটি দেয়। ঈদের দিনে মমতা ব্যানার্জি যদি বলে দেয় ঈদের ছুটি, কোনো কর্মচারীরা কোনো কেউ গিয়ে আর কাজ করবে? মমতা ব্যানার্জি বলা দরকার ছিল তামিলনাড়ুর মতো বিধানসভায় নিন্দা বিল পাস করবে, আর আমার রাজ্যে অন্যায়ভাবে তাড়াতাড়ি এইভাবে এসআইআর করা যাবে না, সিস্টেম অনুযায়ী সর্বদলীয় বৈঠক ডেকে একটা নিন্দা বিল পাস করা দরকার। এইভাবে মোদিকে বার্তা দেওয়া দরকার ছিল, ওটা করেনি। শুধু তাই নয়, এই বাংলার মানুষ বোঝার চেষ্টা করুন, মোদির জন্মদাতা, মমতা ব্যানার্জির দলের জন্মদাতা কে বলেন তো? কে? নরেন্দ্র মোদি। যদি বলেন এত বড় কথা, হ্যাঁ, বিজেপি দলের সভাপতি তিনি বলছেন লেবার রুমের ভেতরে যদি বিজেপির নেতা লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী যদি লেবার রুমের ভেতরে না থাকতো, লেবার রুমটা কি জানেন? যেখানে মহিলাদের বাচ্চা প্রসব করে, বাচ্চা হয়, গোদা বাংলায় বলছি, ওই লেবার রুমের ভেতরে আমাদের তো দাইমা থাকে, সিস্টার থাকে, ডক্টর থাকে, তবে তো বাচ্চা প্রসবের জন্য তারা সহযোগিতা করে। ঠিক লেবার রুমের ভেতরে লালকৃষ্ণ আদবানি বিজেপির নেতা আর অটল বিহারী বাজপেয়ী যদি না লেবার রুমের ভেতরে থাকতো, বিজেপি নামক এই দলটার জন্ম হতো না। বিজেপির লোকে তৃণমূল নামক এই দলটা জন্ম হতো না। এবার বলুন, বিজেপির নেতারা লেবার রুমে যেই দলটাকে জন্ম দিয়েছে তৃণমূলকে, এবার বলুন এদেরকে যে জন্ম দিয়েছে সে এদের জন্মদাতা। ঠিক বলছি না ভুল বলছি? তাই জন্মদাতার কথা মমতা ব্যানার্জি ফেলতে পারলো না। বিজেপি বলে দিল তাড়াতাড়ি এসআইআর করতে হবে, তাই 90,000 লোক মমতা ব্যানার্জি দিয়েছে। শুধু তাই নয়, কিছু কম বেশি 300 কোটি টাকার কাছাকাছি খরচা করেছে আপনার আমার ট্যাক্সের পয়সায়, যাতে তাড়াতাড়ি এসআইআরটা হয়। এদিকে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন এসআইআরের জন্য তাড়াতাড়ি করে এসআইআর করছে, আর বাইরে নাটক করছে যে নরেন্দ্র মোদী এসআইআর করছে। এটা কি চিটিংবাজি নয়? পুরো চিটিংবাজি করছে। তাহলে করছে কি এরা দুজনে মিলে? এবার একটা প্রশ্ন ভাই, এই যে এত নোটিশ আসছে, এটা কেন? নোটিশটা কেন আসছে এবার শুনুন। নোটিশটা এই জন্যই আসছে, নরেন্দ্র মোদী বলেছিলেন, কথাটা শুনতে হবে, ভুল বুঝলে হবে না, কথাটা শুনতে হবে ভালো করে। এখানে মসজিদ আছে কাছাকাছি, কথাটা শুনতে হবে। এত নোটিশ আসছে কেন? এই তৃণমূলের নেতারাও জানে না। হ্যাঁ জানে, এরা হয়তো তামাক খেয়ে বলছে না। নোটিশটা এই জন্যই আসছে, নামের বানান ভুলের জন্য নোটিশ আসছে। খান আগে, মোল্লা আগে, সীতা রায় ছিল, সীতা মণ্ডল হয়ে গেছে, এই ধরনের প্রবলেমের জন্য এসছে। এবার আপনারা বলুন নোটিশটা কেন আসলো? নির্বাচন কমিশন বলেছিল মমতা ব্যানার্জিকে, আপনি 90,000 যে অফিসার দিচ্ছেন বিএলও, কাগজ নিয়ে আসবে, কাগজ নিয়ে যাবে, লিখে জমা দেবে। এর সাথে কথাটা শোনেন, রেকর্ড করুন, গ্রামে গিয়ে বলবেন নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে বলেছিল আপনি 300 কোটি টাকার কাছে খরচা করেছেন এবং 90,000 লোকও দিয়েছে, বিএলও এআরও এই ধরনের, সাথে 1,000 লোক দেন। কি লোক? গেস্টটা, তারা কম্পিউটার এক্সপার্ট। তারা কি করবে? এই কাগজপত্রগুলো এই 90,000 লোক যে নিয়ে যাবে, নিয়ে যে এক জায়গায় দেবে, 1,000 কম্পিউটার ম্যান তারা বসে কম্পিউটার দেখে কম্পিউটারে টাইপ করবে। কি বললাম বোঝা গেল? টাইপ করবে। মমতা ব্যানার্জি 1,000 লোক দেয়নি। এবার আপনি বলতে পারেন উনি 1,000 লোক দেয়নি তো কি এতে ক্ষতি হয়ে গেল? ক্ষতিটা তো এখানটাতেই, বাঁশটা কোথায় গেছে এবার শোনে। যখনই 1,000 কম্পিউটার ম্যান মমতা ব্যানার্জি দিল না, তখন নির্বাচন কমিশন লোকের অভাব, তখন এআই যে অ্যাপস উঠেছে, এআই অ্যাপস, সেই অ্যাপসের সহযোগিতা নিল। অ্যাপসের সহযোগিতা মানে কীরকম? এই আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলটাতে এখানটা একটা দোকান আছে, দোকানে একজন কর্মচারী আছে, তিনার মালিক বলেছে কর্মচারীকে যে সকাল 5টায় আপনি দোকানটা খুলবেন। কর্মচারীটা সকাল 5টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছে। ভাববেন কথাটা, আপনি সকাল 5টায় যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে শোন, একবার ভেবে দেখুন তো এই অ্যালার্মটা 5টায় বাজবে, 5:30টায় বাজবে না 6টায় বাজবে? কথা বলুন। পুরো 5টায় বাজবে। কেন?
এটা তো কম্পিউটারের মতো। হ্যাঁ, ঠিক 5টায় বাজবে, ঝড় হোক, বৃষ্টি হোক, পানি হোক, রোদ হোক, কেউ মরে যাক, কেউ বেঁচে থাক, 5টায় কিরকির করে বেঁচে যাবে, উঠে পড়বে। কিন্তু পাশে একটা লোককে আপনি বলে দেবেন যে ভাই কালকে 5টার সময় আমাকে একটু তুলে দিও ঘুম থেকে। এই লোকটা ও ভাববে যে 4:30 তো বাজে, এখন তুলবো না 5টায় তুলবো, ভাববে। কিনি এনাকে 5টায় তুলে দেবো, ইনি তো দোকান খোলার জন্য তুলে দিতে বলেছে। মানুষ তো ভাবে, আরে ভাবনা চিন্তা অভিজ্ঞতা তো সৃষ্টিকর্তা মানুষকেই দিয়েছে। ইনি ভাববে যে ইনি তো আমাকে 5টায় তুলে দিতে বলেছে, দোকান খুলবে বলে। ঠিক আছে, বেচারিটা সারা রাত জেগে শুয়েছে, একটু পরে আমি তুলে দেবো। ইনি ভেবে তুলবে, কিন্তু মোবাইল কোনো দিন ভাববে না, ঠিক টাইম মতোই তুলে দেবে। বুঝতে পেরেছেন? 1000 যদি কম্পিউটার ম্যান মমতা ব্যানার্জি দিতেন, যারা কম্পিউটারে বসে লিখছে, কে যখন কাগজটা নিত, কাগজে আপনার ইয়ারও নিয়ে যে দিয়েছে আব্দুল জব্বার, যে কম্পিউটারে লিখবে কাগজটা দেখে ভাববে এখানে আছে আব্দুল জব্বার, কিন্তু কম্পিউটারে দেখছি জব্বার আব্দুল, মানে ব্যক্তিটাই এক। সে তো ভাববে ব্যক্তিটাই এক, তাহলে এই নামটা আমি ঠিক করে দিই, সে কম্পিউটারে ঠিক করে রাইট মারবে। বোঝা গেল? 2 নম্বর কথা, মুসলমানদের মেয়েদের হঠাৎ দেখছে ইয়াসমিনা খাতুন, কম্পিউটার তো ওসব দেখবে না, এটা খাতুন, তার মানে এখন কম্পিউটার আছে ইয়াসমিনা বেগম, এটা ভুল, চলো সাইড করে দাও। ইয়াই সে তো কিছু বুঝবে না, মোবাইল কিছু বুঝবে, কম্পিউটার সাইড করে দেবে। কিন্তু কোনো মানুষ সে যখন কম্পিউটারে বসবে, সে তখন ভাববে এখানে একটা লিস্ট আছে 2018 ইয়াসমিনা খাতুন, কিন্তু এখন দেখছি ইয়াসমিনা বেগম। মুসলমানদের বিয়ের পরে বেগম হয়ে যায়, চলো এটা রাইট ভোটার, কেটে লাভ নেই। সে তখন রাইট বলে চালাবে কে? কম্পিউটার ম্যান। ভাববে তো মমতা ব্যানার্জি যে কাজটা করেনি, যদি 1000 কম্পিউটার ম্যান দিত তাহলে এত কি নোটিশ আসতো মনে হয়? আমি বোঝাতে পেরেছি না পারিনি? ঠিক এই কালটা ঘটিয়েছে। শুধু তাই নেই, আর একটা ফান্ডা আছে। এটা তো যা করলো, নোটিশে আর একটা কথা বলা আছে। 6 নম্বর পয়েন্টে, নোটিশটা কই কারোর কাছে নেই, 6 নম্বর পয়েন্টে একটা কথা বলা আছে, যাদের নামে নোটিশ আসছে আপনার এলাকায় জানেন, কারোর যদি জন্ম সার্টিফিকেট করতে হয়, ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়, তখন পঞ্চায়েত থেকে রেসিডেন্টি সার্টিফিকেট দিতে হয়। জানেন, প্রধানের থেকে, বিডিওর থেকে, বড় অফিসারের থেকে রেসিডেন্টি সার্টিফিকেট দিতে হয়। নির্বাচন কমিশন বলেছে রাজ্য সরকারকে, যাদের নামে নোটিশ যাচ্ছে তাদেরকে যদি সরকারি কোনো অফিসার তাদের নামে রেসিডেন্টি সার্টিফিকেট করে তাদের হাতে দেয়, তাদেরকে ওই হিয়ারিংয়ে গেলে ওইটা জমা দিয়ে দিলেই কাজ মিটে যাবে, তার বাইরে কিছু লাগবে না। এই তৃণমূলের চটিচাটা নেতা তোর মমতা ব্যানার্জি এটা করছে না কেন, এই প্রশ্ন করার দরকার আছে না নাই? এই নোটিশগুলো কাউকে পাঠিয়েছে? মমতা ব্যানার্জির করা দরকার ছিল যে ভোটের সময় বাড়িতে বাড়িতে আমি গেছি, এখন এই কাগজটা আমি তৈরি করে করে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে, দেয় না। খালি কি বলছে বলেন তো? মোদি বলছে নাম কেটে দেবো, নাম কেটে দেবো। এইভাবে একটা চক্রান্ত করছে। 2021 সালের মতো 2026-এ ভোট ধরা কল। আপনারা কারুর কথায় কান দেবেন না। এসআইআর যেমনভাবে হচ্ছে হবে, তবে এসআইআরের নামে এই মানুষকে যে হয়রানি করছে, এর বিরুদ্ধে আমাদের এই আজকের অধিকার সভা এবং প্রতিবাদ। এই নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মিলে মানুষকে নিয়ে যে নাটক করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। তার জন্য আমরা মাঠে নেমেছি। আপনাদেরকে গর্জে উঠতে হবে। শুধু তাই নয়, আগামী দিনে 14 তারিখে সম্ভবত এসআইআরের ফাইনাল লিস্ট বার হবে। আপনাদেরকে অনুরোধ করছি, খবরদার, এসআইআরের লিস্ট বার হওয়ার পরেও অনেক সময় করবে আপনার পাড়ার যে তৃণমূলের নেতা আছে, এমএলএ আছে, মন্ত্রী আছে, এরা আপনাদেরকে বলবে চলো আন্দোলন করতে হবে, বলবে। ঠিক যেমন সিএনআরসির সময় বলেছিল, আপনারা অনেক আন্দোলন করতে গিয়েছিলেন, লসটা কি হবে দেখুন। আন্দোলন করতে গিয়েছিলেন তো গিয়েছিলেন, এবারও বলবে যে নরেন্দ্র মোদী আমাদের নাম কেটে দিচ্ছে, নির্বাচন কমিশন আমাদের নাম কেটে দিচ্ছে, কিন্তু একবারও বলবে না যে চিটিংবাজি করে মমতা ব্যানার্জি তার সঙ্গে থেকে এই নাটকটা করছে।
কোনো দিন তার গিয়ে বলতে পারবে না যে কি বলে ভোটটা চাইবে। তৃণমূলের নেতারা একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। ভাই তৃণমূলের নেতারা বিজেপির থেকে কোন অংশে কম আছে ভাই? কোন অংশে কম আছে? বিজেপি ওয়াকফের কালা আইন তৈরি করে আমাদের 2025-এ আইন তৈরি করে আমাদের জমি ওয়াকফের জমি লুটবে বলছে। আর তৃণমূল বিজেপির থেকে কোন অংশে কম আছে? এরা আইন তৈরি করেনি, উপরন্তু হাজার হাজার বিঘে ওয়াকফের সম্পত্তি এই তৃণমূলের চটিচাটা নেতারা চুরি করে দখল করে খাচ্ছে। কোন অংশে কম আছে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, নাম ধরেই বলছি, অভিষেক ব্যানার্জি কয়লা চোর, গরু চোর, বালি চোর। এই অভিষেক ব্যানার্জি ওয়াকফের জমিতে ওনার যে পার্টি অফিসটা আছে কেমিস্ট্রিকে, কলকাতা কেমিস্ট্রিকে, সেই পার্টি অফিসটা আপনার আমার ওয়াকফ জমির ওপরে সে পার্টি অফিসটা তৈরি করে দখল করে খাচ্ছে। বুঝতে পারছেন এরা বিজেপিতে কোন অংশ কম আছে? তাই এসআইআর এর জন্য আবার অনেকে বলবে, পাড়াই বলবে, আপনারা কিন্তু খবরদার মারামারি করে হুট করে রাস্তায় আন্দোলন করতে নেমে পড়বেন না, নামলে কি ক্ষতি হবে একটুখানি শোনেন। এর আগে 2021-এ সিএনআরসির নামে আন্দোলন হয়েছিল, তৃণমূলের নেতারা ডেকেছিল, ডেকে আপনারা রাস্তায় নেমে গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। হঠাৎ করে বিডিও অফিসে গিয়ে আন্দোলন হচ্ছে, আন্দোলন আপনারা করছেন, আন্দোলন করতে করতে হই হই করে ফেলবেন। আর মুসলমান ছেলেদের একটু চর্বি বেশি, এটা পাম বেশি খেয়ে যায়। আপনারা আন্দোলন করতে গেলেন বিডিও অফিসের সামনে, আন্দোলন করতে গিয়ে হঠাৎ করে সেই আন্দোলনের ভেতরে হঠাৎ করে দেখা গেল কিছু আরএসএসের দুষ্কৃতের নেতা এবং কিছু সমাজ বিরোধী হঠাৎ করে সেই মিছিলের ভেতর থেকে একটা ঢিল ছুঁড়ে দিল, কাঁচ ভেঙে দিল, ক্যামেরা ভেঙে দিল, বিডিও অফিসের ভেঙে দিল। লাভটা কি হলো? ভাঙার পরে লাভটা কি হলো আর ক্ষতিটা কি হলো? ক্ষতিটা কি হলো দেখুন। প্রথম কথা, বিডিও অফিসের কাঁচটা ভেঙে দিলেন। বিডিও অফিসটা কার? তৃণমূলের নেতার ঘর থেকে এসে, মমতার কালীঘাট থেকে এসে ওই বিডিও অফিসটা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়সা দিয়ে বিডিও অফিসটা চালায়। আপনার আমার ট্যাক্সের পয়সায় বিডিও অফিসটা চলে, ট্যাক্সের পয়সায়। ভারতবর্ষের আমার রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করলেন, ক্যামেরা ভেঙে দিলেন, দিয়ে হই হই করে বাড়ি চলে গেলেন। রাত্রেবেলা দেখে দেখে কিছু কিছু ছেলের নামে কেস হয়েছিল না হয়নি? আবার এসআইআর সময় এইভাবে আন্দোলন করতে যাবেন, দেখে দেখে কিছু নিরীহ মানুষের নামে কেস হবে। রাতে পুলিশ তুলতে আসবে, আপনি আপনার নেতাকে ফোন করবেন, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, প্রধান সাহেব, যেটা হয়েছিল 2021-এ সিএনআরসির সময়। এমএলএ সাহেব আমাকে একটু বাঁচান, আমাকে পুলিশ খুঁজছে। মন্ত্রী বলবে, এমএলএ বলবে, প্রধান বলবে, ভাই সিএনআরসি তো কেন্দ্রের ব্যাপার, তুমি একটু সাবধানে থাকো, কিছুদিন একটু আড়ালে থাকো। বলবে না? ঠিক আপনি আড়ালে থাকবেন। ঠিক এসআইআরের সময় যখন ঝামেলা করবেন, পুলিশ দেখে 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 বিশেষ করে দেখে দেখে মুসলমান ছেলেগুলোকে বাড়িতে বাড়িতে পুলিশ তুলতে যাবে। এমএলএকে ফোন করবেন, এমএলএ বলবে, ভাই আমার কিছু করার নেই, নির্বাচন কমিশনারের ব্যাপার, কেস হয়েছে, একটু সাবধানে থাকো। আপনি লুকিয়ে লুকিয়ে ঘুরবেন, রাত 12টার সময় আপনার নামে কেস হয়েছে, পুলিশ আপনার বাড়িতে যাবে, আপনি শীতকালে লুঙ্গির কাঁচা মেরে ঘর থেকে দৌড়বেন। রাত 12টার সময় পুলিশ র্যাপ নিয়ে আপনার বাড়িতে যাবে। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা, বয়স্ক মা, স্ত্রী, বোন আছে, তারা কত বিপদে পড়বে, পাশে কেউ থাকবে না, আপনি বিপদে, আপনি ধরা পড়ে যাবেন, জেলে চলে যাবেন। আপনার বয়স্ক বাবা, বয়স্ক মা, আপনার স্ত্রীটা আপনার বাচ্চার হাত ধরে আপনাকে জামিন করবে, উলবেড়িয়া কোর্ট আর হাওড়ার কোর্ট দৌড়ি করবে। লাভটা কার হলো? বোঝাতে এসছি এটাই আমি। আজকে ফলো করে দেখুন, আমার রাজ্যে কাজ নেই, উড়িষ্যাতে ছেলেরা গিয়ে মার খাচ্ছে, উড়িষ্যায় ছেলেরা গিয়ে মার খাচ্ছে। আপনার মমতা ব্যানার্জির মুখে কোনো কথা আছে? মমতা ব্যানার্জি যদি একটা কথা বলে, আমার শ্রমিকরা মার বন্ধ হয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি বলে প্রেস কনফারেন্স করে যে উড়িষ্যার সরকার বিজেপি সরকারকে বলে দিয়ে, যদি একবার মমতা ব্যানার্জি বলে দেয় যে বাংলা থেকে 30,000 ছেলে উড়িষ্যায় কাজে গেছে, আর উড়িষ্যা থেকে কিছু কম বেশি 1 লক্ষর ওপরে উড়িষ্যার ছেলেরা আমার পশ্চিম বাংলায় কাজ করতে এসেছে। যদি আমার পশ্চিম বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় মারধর করা হয়, তাহলে উড়িষ্যার 1 লক্ষর ওপরে যারা কর্মচারী আছে আমার পশ্চিমবাংলায়, তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। একথা বললে থেমে যাবে না?
মমতা ব্যানার্জি বলেছে এই তৃণমূলের চটি চাটা নেতা তোর এমএলএ পুলকদা বলেছে, কেন বলেন? মার খেয়ে তো আফতাব মোল্লা আসেনে, মার খেয়ে তো সিপিএমের বড় নেতা আসেনে, পুলকদার ছেলে তো মার খাইনে, বিজেপির শুভেন্দুর নেতা তো তার ছেলে তো মার খাইনে। ভুল বলছি? মার খাচ্ছে কে? রমেশ রায়, ছোট জাতের হিন্দুর ছেলে, আব্দুল জব্বারের ছেলে রফিকুল শেখ, ভোটাররা তো মার খাচ্ছে, তার জন্য তো কথা বলছে না এরা। এটা বুঝতে কি বাকি আছে? শুধু তাই নয়, একবার ভেবে দেখুন, আজকে পশ্চিমবাংলায় যেভাবে এই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, এই অর্জুন সিং, এই যে কুলাঙ্গার অসীম সরকার যে ভাষায় পশ্চিমবাংলায় কথাবার্তা বলছে, যে কোনো মুহূর্তে আমার পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগতে পারে না? কথা বলবেন তো, পারে না? বলুন। শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে, মুসলমানদেরকে জিহাদি বলছে না, বলেনি? এই শুভেন্দু অধিকারী আগে ছিল সেকুলার, আমাদের সঙ্গে বসে ইফতার করেছে, 3 বাটি মাংস খেয়েছে, ঈদের নামাজ পড়েছে,